আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। রাজ্যের মানুষের ভাবনা কিন্তু যে দিদি নয় প্রশাসক মুখ্যমন্ত্রী চাই, দিদি নয় প্রশাসক দক্ষ মুখ্যমন্ত্রী চাই। দিদির আবেগ দিয়ে ভাসিয়ে দিয়ে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আগামী দিনে মানবেন, আপনারই বক্তব্য যে প্রতিশ্রুতির কোনো মূল্য নেই, প্রতিশ্রুতি নির্ভেজাল নয়, ভেজাল হয়, প্রতিশ্রুতি সত্য নয়, প্রতিশ্রুতি। তাহলে আজকে আপনার প্রতিশ্রুতিতে ডাক্তারবাবুদের মানে আশ্বাসে চিরে ভিজবে কী করে? ডাক্তারবাবুরা কি করে নিশ্চিত হবে যে আপনি কেবলমাত্র আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্যই এই ধরনের দিদিগিরি করছেন? কিন্তু প্রশাসন তো ইমোশন দিয়ে চলতে পারে না, প্রশাসন তো চা খাওয়া দিয়ে চলতে পারে না, প্রশাসন তো কালকে রাতে তোমরাও ঘুমাওনি আমিও ঘুমাওনি এই দিয়ে চলতে পারে না। প্রশাসন দাবি করে একটা অবজেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে 27শে মার্চ, যদি সময়টা আমি যদি ভুল না করি থাকি, 27শে মার্চ যখন এসএসসির কর্মপ্রার্থীরা তারা যখন ধর্মঘট চালাচ্ছে, 26 দিন না 27 দিন তাদের ধর্মঘট হয়ে গেছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আশ্বস্ত করেছিলেন যে ভাই তোমরা আমার ভাইয়ের মতন অমুক তমুক, এবং তাদেরকে পরিষ্কার বলেছিলেন তোমাদের চাকরি টাকরি হয়ে যাবে ইত্যাদি নানা প্রতিশ্রুতি দিয়ে বন্যা 2019-এ এসএসসি চাকরি প্রার্থীদের অনশন থেকে সরিয়েছিলেন। ও বাবা, যেই না মানে ওনার প্রতিশ্রুতি যেই না মানে লোকসভা নির্বাচন হয়ে গেছে, চাপ কমে গেছে, বাস সব ভুলে গেছে। এবং মানে এসএসসি প্রার্থীরা যে ভুলটা করেছিল এই জুনিয়র ডাক্তারবাবুরা করতে রাজি নন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে ভাই এই বুদ্ধিমান যে ছেলেগুলো, মানে যারা ভাতার উপর নির্ভরশীল নয়, যাদেরকে পলিটিক্যালি মোকাবিলা করতে গেলে বুদ্ধি দরকার হবে, তিনি যেটা করলেন তার ট্র্যাডিশনাল যে অস্ত্র সেটা হলো ইমোশন দিয়ে চার্জ করে বললেন আমি তো তোমাদের দিদির মতন, আমি তো তোমার মানে তোমরাও রাতে ঘুমোতে পারো নি, আমিও ঘুমোতে পারিনি, তোমরা মানে এখানে অন্ততপক্ষে মানে চামুড়ি খেয়ে যাও। এই যে কথাগুলো মানে সত্যি বলতে কি বছরকে বছর যারা আমরা রাজনীতি চর্চা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমোশনাল চার্জ বা ইমোশনাল তাস বা বলা যায় যে আবেগের যে মানে তাস তিনি বারবার খেলে কিন্তু বিরোধীদেরকে কুপকাত করেছেন, বারবার বিরোধীরা পরাজিত হয়েছে। মানে এই জায়গাটা না মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন। দেখো, পরিষ্কার করে বলতে চাই যে আরজি করের ঘটনার কনটেক্সটে জুনিয়র ডাক্তাররা ধর্মঘটে আজকে 36 দিন হলো, এবং ধর্মঘটরত জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার নাম করে যেটা খেলা চলছে, এবং ডাক্তারবাবুদের যে 5 দফা দাবি আছে প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত। সমাজের প্রায় প্রতিটি মানুষ, তৃণমূল কংগ্রেসের যারা বাদ দিয়ে প্রায় প্রতিটি মানুষই বিশ্বাস করে যে ডাক্তারবাবুদের প্রতিটি দাবি ন্যায়সঙ্গত দাবি, এবং জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত দাবির সাথে সারা পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানে বলা যায় যে বাঙালি যেখানে আছেন তারা সকলেই একাত্মবোধ করছেন। এইরকম অবস্থাতে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট থেকে সরানোর নানা উপায় রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস তারা বাঁচছে। কখনো ভুল ভিডিও দেখাচ্ছে, ফেক ভিডিও দেখানো হচ্ছে, কখনো মানে সুপ্রিম কোর্টের ডকুমেন্টেশনের মধ্য দিয়ে চাপ তৈরি করা হচ্ছে, কখনো মানে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা হুমকি দিচ্ছেন যে ডাক্তারবাবুদের দেখে নেওয়ার জন্য। কখনো ডাক্তার মানে তৃণমূলের একাধিক নেতা, ভরতপুরের বিধায়কের থেকে শুরু করে একেবারে অরূপ খান থেকে শুরু করে তৃণমূলের উদয়ন গুহ থেকে শুরু করে লাভলি মিত্র, তারা সকলেই প্রায় হুমকি সুরে জুনিয়র ডাক্তারদেরকে সবক শেখাতে চাইছেন। কিন্তু যখন কোনোটাই হলো না, অর্থাৎ ফেক ভিডিও বা ভুল ভিডিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাক্তারবাবুদের গণশত্রু করা গেল না, যখন মানে সুপ্রিম কোর্টের বক্তব্যের পরেও ডাক্তারবাবুরা ধর্মঘট থেকে সরলেন না, যখন সারা ভারতবর্ষের ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তারদের ধর্মঘট এবং দাবির সাথে সহমত করলেন, যখন সমাজের সর্বস্তরের মানুষ জুনিয়র ডাক্তারবাবুদের পাশে আছেন, গরিব চাষি সে তার জমি থেকে শশা নিয়ে চলে এসছে ডাক্তারবাবুদের খাওয়ানোর জন্য, অভূতপূর্ব আবেগ মানুষের, এবং ডাক্তারবাবুদের প্রতিটি বক্তব্য ন্যায্য বলেই এই আবেগ। তখন
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রীকে যারা আমরা রাজনীতি চর্চা করি, তার কাছে হলো মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তার রাজনৈতিক স্ট্র্যাটেজিটাই হলো যে ভাই আমি অফেন্সিভ অবস্থান নিব, যাতে করে বাদ বাকি সবাই আমার প্রতিপক্ষ ডিফেন্সিভ হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় তুরুপের তাস হলো ইমোশন দিয়ে চার্জ করো। ধরো আমি তোমায় দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বেও তিনি ইমোশনের অবস্থান নিয়েছিলেন। 21শে জুলাইয়ের ঘটনার পরেও ইমোশনালি তিনি চার্জ করেছিলেন। কংগ্রেসে থাকাকালীন তিনি কত অসহায় এবং মানে সোমেন গোষ্ঠীর দ্বারা কীভাবে অবহেলিত সেটা ইমোশনালি তিনি দেখতেন। কেন্দ্রীয় সরকার তখন কেন বামেদের সরাচ্ছে না, 356 ধারা জারি করছে না, ইমোশনালি চার্জ করেছেন। একটার পর একটা ঘটনা আমি তোমায় বলছি, এই সম্প্রতি কয়েকটা ঘটনা আমি তোমাকে বলি যেখানে তিনি ইমোশনালি চার্জ করেছেন। ধরো নন্দীগ্রামে পা মুচকে যাওয়ার পরে তিনি ইমোশনালি চার্জ করেছেন এবং প্রত্যেক মানে ওই প্লাস্টার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। যেদিন ভোট শেষ প্লাস্টার খুলে ফেলেছেন এবং প্লাস্টার প্রত্যেকটা মানুষকে দেখাতেন যে বিজেপি কীভাবে মেরে ফেলেছে পা দিয়ে। এখনও তিনি বলেন যে সারা দেহই তার ভাঙা। ইমোশনালি চার্জ করেন উনি সবসময়, এবং এই ইমোশনালি চার্জ করে কিন্তু বিরোধীদেরকে বারবার পরাজিতও করেন। আমি যার জন্য তুমি দেখবে বারবার বলি যে শুভেন্দু অধিকারীর মধ্যে ইমোশন নেই, যে মানে চোখের জল ফেলে দিতে হয়। যেমন আমার 21শে একটা মানে বিভিন্ন সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, মাগো তোমরা কত দূর থেকে এসেছো, কত কষ্ট করে এসছো, তোমাদের চরণও ধুলি নেই গো মা, ইত্যাদি ইত্যাদি কথাগুলো। এর মধ্য দিয়ে মানে ভোটারের কাছে উনি লিঙ্ক করতে চাইছেন, ইমোশনালি লিঙ্ক করতে চাইছেন। এবং সত্যি বলতে কি পশ্চিমবাংলার যখনই তিনি বিপদে পড়েছেন বা তিনি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে বা তার দল যখন কোনো অসুবিধায় পড়েছে বা সরকার অসুবিধায় করেছেন, তিনি সঙ্গে সঙ্গে ভিকটিম কার্ড খেলেছেন। তিনি সবসময় ইমোশনালি খেলেছেন এবং মানে নিজের ভূমিকাটা দিদি হিসাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন। আমি তোমাদের বাড়ির বাসনও মেজে দিতে পারি, এই যে কথাটা, আমি তোমাদের বাড়ির বাসনও মেজে দিতে পারি, মানে অ্যাজ ইফ যেন আমার বাড়ির লোক। এই ইমোশনালি চার্জ মানে উনি পার্সোনালাইজ করে নিচ্ছেন। উনি বলছেন আমি তোমার বাড়িতে বাসনও মেজে দিতে পারি। এই যে কথাগুলো, বা তোমরা তো আমার ভাই, তোমাদের মানে তোমরা রাতেও ঘুমোতে পারোনি, আমিও ঘুমোতে পারিনি, এই যে বক্তব্যগুলো, বা মাগো তোমরা এত দূর থেকে এসছো, তোমাদের চরণও ধুলি নি, ইত্যাদি ইত্যাদি কথাগুলো, এই কথাগুলো আসলে ইমোশনালি মানুষকে প্রভাবিত করা, ইমোশনালি মানুষকে প্রভাবিত করে। যখনই তিনি ব্যর্থ হন তিনি তখন ইমোশন দিয়ে মানুষকে সঙ্গে পেতে চান। এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রেও কিন্তু আমি গত 48 ঘন্টার যে তুমি নাটক বলছো, এখানে পরিষ্কার করে বলতে দেখো 5টা যে দাবি করেছেন সেই 5টা দাবি ন্যায্য, কিন্তু কোনো দাবি উনি মানবেন না। এবার না মানানোর জন্যই এই গল্পটা। এবং সেখানে কী হচ্ছে, অন্যবার কী হচ্ছে, ইমোশনালি উনি চার্জ করে বেরিয়ে গেছেন। ধরো এসএসসির কর্মপ্রার্থীরা যখন ওইরকম একটা আন্দোলন গড়ে তুলেছিল, 26-27 দিনের মাথায় উনি গিয়ে প্রতিশ্রুতি দিলেন 2019 সালে লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে 27 তারিখ যে ভাই তোমরা তুলে নাও, এই করবো, তোমরা তো আমার অমুকের মতন, তোমার তো এই মানে এই জায়গাটা না মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন। ফলে এই ইমোশনালি প্রভাবিত করে দেওয়া, এটা রাজনীতি ব্যক্তিদের একটা বিরাট ধর্ম হয়। এটা পশ্চিমবাংলায় কিন্তু না সুজন চক্রবর্তীর আছে, না মোহাম্মদ ইয়াসিনের মানে মোহাম্মদ সেলিমের আছে, না তোমার গিয়ে শুভেন্দু অধিকারী আছে, কারণেই। ফলে এইটা, এবং জ্যোতি বসুরও ছিল না, বুদ্ধদেব বাবুর ছিল না। ফলে ইমোশনালি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধী পক্ষকে কুপকাত করেছে, পরাজিত করেছেন। ডাক্তারবাবুদের ক্ষেত্রেও কালকে কার্যত জয়ী হয়ে যাচ্ছিলেন। মানে আমি বলছি শেষ পর্যন্ত যদি টালা থানার ওসি মানে ধরা না পড়তেন, মানে তার ষড়যন্ত্র এবং ধর্ষণের মামলায় টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যদি ধরা না পড়তো, মানে ওই খবরটা না আসতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নিতেন আমার আই হ্যাভ ডাউট। হয়তো তিনি ওই মুহূর্তে আর স্থির থাকতে পারেননি, আর আলোচনা করে কি হবে এই ভাবনা কাজ করেছে কিনা। কেন আজকে আনন্দবাজার কাগজে আমি এরকম একটা সেন্স দেখলাম যে মানে হয়তো এমন হতে পারে যে, দেখো এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না, এমন হতে পারে, মানে আমি একটা অনুমানের জায়গা থেকে বলছি যে এমন হতেই পারে যে যেই মুহূর্তে সংবাদটা এসে গেছে টালা থানা ওসি গ্রেপ্তার হয়ে গেছে বা
এই ষড়যন্ত্র এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষের মতন লোককে সিবিআই গ্রেপ্তার করেছে, তখন কিন্তু একটা মানে আশঙ্কা, আতঙ্ক বা যে কারণেই হোক, মানে বিরক্তি, যে কারণেই হোক, মানে আলোচনা থেকে সরে আসলেন। মানে কিছুক্ষণ আগ পর্যন্ত যাদেরকে মানে চা খাওয়ানোর অফার দিচ্ছিলেন তাদেরকে কিছু সময়ের মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য এসে বললেন যে আলোচনা হবে না, এবং তারা মানে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তারবাবুরা রাজি হয়ে গিয়েছিলেন যে না ঠিক আছে, ভিডিও হবে না, লাইভ স্ট্রিমিং হবে না, সব দাবি মেনে নিলেন তাদের। এবং মিটিং মিনিটসের গল্প তো একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তাহলে এই মিটিং মিনিটসের রেখে, এটি তো মানে যে কোনো মিটিং হবে, মিটিংয়ের মিনিটস থাকবে, মানে মিটিংয়ের ধারা, মানে কার্যবিবরণী থাকবে, তাতে দুই পক্ষ সই করবে, এটা পৃথিবীর সব দেশেই নিয়ম, সব দেশেই নিয়ম। তাহলে হঠাৎ করে ওখান থেকে সরে আসলেন কেন? কেন ওদেরকে সরিয়ে দিলেন বা আলোচনার থেকে বিরত রাখলেন? তাহলে কি টালা থানার ওসির গ্রেপ্তার এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারের একটা মানে শোনার পরে মানে তিনি আলোচনার মনে ছিলেন না, আলোচনার থেকে মানে আলোচনার মানসিকতায় ছিলেন না, মানে ওই মুহূর্তে ওই ক্রাইসিস ম্যানেজ করবার জন্য বা ওই ক্রাইসিসের রেসপন্স কী হবে সেইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন? সেই জন্যই কি ডাক্তারবাবুদেরকে সরিয়ে দেওয়া হলো এবং ফেরত পাঠানো হলো? কিন্তু আমি তোমায় বলতে পারি যে মানুষ কিন্তু দিদিকে চাইছে না, মানে ইমোশনাল দিদি, ইমোশনাল চার্জ করা দিদিকে চাইছে না। মানুষ কিন্তু চাইছে, খুব পরিষ্কার করে বলতে পারি, প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায়কে, দক্ষ প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছে, আর ইমোশন নয়। দিদিকে বলো কর্মসূচি হয়েছে অনেক, প্রচুর, দিদিকে বলো কর্মসূচি হয়েছে, চায়ের আপ্যায়ন প্রচুর হয়েছে, তোর শরীর কেমন আছে রে, তুই মানে আজকাল কেমন আছিস রে, অমুক তমুক, অনেক এই ধরনের না সামাজিক গল্পগুলো হয়েছে। মানে এই সামাজিক গল্পগুলো ঠিক আছে তার মতন করে তিনি করেন, সেটা রাজনীতির পার্ট। ফলে এখানে কিন্তু আমি তোমায় বলছি, ডাক্তারবাবুদের যদি মানে ইস্যুটা যদি সত্যি সমাধান করতে চাইতো রাজ্য সরকার, তাহলে মানে মিটিং মিনিটসে রাজি হওয়া উচিত ছিল। মানে মিটিংয়ে না ভিডিও, মানে ভিডিও পর্যন্ত করবে না, এইটাতেও রাজি হয়ে গেল। হ্যাঁ, সব মোবাইল জমা দেওয়া, লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিওগ্রাফি হবে, মানে ওরা করতে পারবে না, সবতে যখন রাজি হয়ে গেল, যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন বা তার প্রশাসন চাইতো যে এই সমস্যা মেটাতে চাই, তাহলে কিন্তু কালকে অবশ্যই বৈঠকটা হওয়ার সুযোগ ছিল। ফলে এই বৈঠকটা হলো না কেবলমাত্র রাজ্য সরকারের অনড় মনোভাব, বা রাজ্য সরকার পরিষ্কার বলতে গেলে যে ছেলেগুলোকে নিয়ে মানে ছেলে খেলা খেললো, ছেলেগুলোকে নিয়ে ছেলে খেলা যে করলো, এখানে তফাৎ একটা আছে। এটা যদি বিরোধী দল, রাজনৈতিক দল হতো, তাহলে ওদের কিন্তু ঘোল খাইয়ে ছেড়ে দিত। বারবার আমি দেখেছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মানে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো ক্ষেত্রে আমি বলবো তিনি ইমোশনকে ব্যবহার করে কিন্তু বিরোধীদের কুপকাত করেছেন। কিন্তু এইখানে ডাক্তারবাবুরা হলেন সমাজের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। মনে রাখবে যে যদি তুমি র্যাঙ্কিং করো, তাহলে আমি মনে করি যে বুদ্ধির র্যাঙ্কিংয়ে কিন্তু ইঞ্জিনিয়ারদের থেকেও ডাক্তারবাবুরা এগিয়ে। তুমি যদি মেধা তালিকা দেখো, তাহলে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মেধা তালিকার সবচেয়ে সেরা যারা ছাত্র, তারাই ডাক্তারবাবু হন।